স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। নির্বাচনের আগে জাতীয় ঐক্য ও নির্বাচনের পরে জাতীয় সরকারের উপর গুরুত্ব দিতে চায় দলটি। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমির খসরু বলেন, 1 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব করা হয়েছিল। আগামী দিনে নির্বাচনে যেই জয়লাভ করুক না কেন, সরকার হবে জাতীয় সরকার। নির্বাচনের আগে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার করে ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা তাদের হাতে দিতে হবে। আইনজীবী হত্যায় বাংলাদেশের মানুষের মাঝে তেমন অস্থিরতা না থাকলেও অন্য দেশ অস্থির হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। যারা বলে তার বহু আগে আমরা সবাই মিলে 31 দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছি 1 বছর আগে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। আগামী বাংলাদেশ গড়ার যে আমাদের স্বপ্ন, আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে আমরা ফিরে যেতে পারি, শান্তিপূর্ণভাবে যাতে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি। 250 পৃষ্ঠার শ্বেতপত্রের 22টি অধ্যায়ে থাকছে অর্থনীতির প্রকৃত চিত্র। সীমাহীন দুর্নীতি আর লুটপাটে আর্থিক খাতে বড় ক্ষতি হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের সময়। তবে এর চেয়েও বড় ক্ষতি হয়েছে দেশের পরিসংখ্যান খাতে। 2014 সালে একতরফা নির্বাচন করে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে অর্থনীতিকে ভালো দেখানোর চেষ্টা করে শেখ হাসিনা সরকার। আর সেজন্য মূল্যস্ফীতি, মাথাপিছু আয় এবং জিডিপি প্রবৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ তথ্যে মিথ্যার আশ্রয় নেয় শেখ হাসিনা সরকার। তথ্যের এ নৈরাজ্য ক্ষত সৃষ্টি করেছে প্রতিটি ক্ষেত্রেই। বাংলাদেশের মোট দেশজ সম্পদ কত? মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধির হার, মূল্যস্ফীতি বা গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের প্রকৃত উৎপাদন চিত্র কি? আওয়ামী লীগ আমলে অর্থনীতির প্রতিটি পরিসংখ্যানেই সৃষ্টি হয়েছে অবিশ্বাস। বিগত দিনে মিথ্যা তথ্য দিয়ে দেশের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার অপচেষ্টার কারণে প্রতিটি ক্ষেত্রেই এখন দেখা দিয়েছে বিশ্বাসযোগ্য তথ্যের অভাব। বিশ্লেষকরা বলছেন, তথ্য নৈরাজ্য অর্থনৈতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, বন্ধুর করেছে আগামীর পথকেও। ন্যাশনাল ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এইটার যে ইন্টিগ্রিটি, সেইটাকে সম্পূর্ণভাবে ওলটপালট করে দেওয়া হয়েছে। বিশেষ করে 2014 বা 15 সাল থেকে গ্রোথ ফিগার, এক্সপোর্ট ফিগার, ইনফ্লেশন, এগুলোকে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট এখন প্রমাণিত হচ্ছে যে প্রায়ই এগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে। সেই সঙ্গে আর্থিক ব্যবস্থাপনাতেও শৃঙ্খলা বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ সরকার। মাসুল দিয়ে ধুঁকছে এখন ডজন খানেক ব্যাংক, যার ক্ষত যে অনেক গভীর। ভারসাম্য ছিল না এখানে। ব্যুরোক্রেসির খারাপ লোকগুলা, পলিটিক্সের খারাপ লোকগুলা একসাথে হয়েছে এবং বিজনেসের খারাপ লোকগুলো একসাথে হয়েছে। একটা ব্যাংকিং কমিশন সেটা হওয়া উচিত, এবং এটা ব্যাংকিং কমিশন হলে এটা ওয়ান কাইন্ড অফ কোর্টের মতন কাজ করবে। স্বৈরাচারী শাসনামলে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, অর্থ পাচার, ব্যাংক লুট, গুরুত্বপূর্ণ সরকারি দফতরের দুর্নীতিতে নিমজ্জিত অর্থনীতির চাকা কতটা খাদের কিনারায় চলে গেছে তা জানা যাবে রবিবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশের পর। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক বিবৃতিতে একথা জানান। বলেন,
ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়। এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আরিফুল ইসলাম আরও বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছে, তখন অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 10 দিনের সফরে তার স্ত্রী রাহাতারা বেগমকে সঙ্গে নিয়ে সকাল 8টা 20 ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাতের কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের, যেখান থেকে 11 ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন 13 ডিসেম্বর। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে রেকর্ড 29 বস্তা টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। টাকা গণনার কাজ চলছে। সকালে মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে দান বাক্সগুলি খোলা হয়। টাকা গণনার কাজ করছে 277 জন মাদ্রাসার ছাত্র সহ প্রায় 70 জন ব্যাংক কর্মকর্তা। এর আগে গত 17 আগস্ট দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল 7,22,13,046 টাকা। এই মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগ বালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড নারী দল। সবশেষ খবরে আইরিশদের সংগ্রহ 4 উইকেটে 141 রান। মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হব তার সাথে। পাপন, কত রানের মাঝে আইরিশদের আটকালে বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে বলে মনে করছেন? ধন্যবাদ সাথী। আসলে যেটা মনে হচ্ছে যে 200-র নিচে যদি বাংলাদেশ আটকাতে পারে আয়ারল্যান্ড দলকে, তাহলে আসলে সহজ হবে বাংলাদেশের মেয়েদের জন্য। কারণ হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ব্যাটিং স্ট্রেংথ, সেটা আসলে কখনোই ওইভাবে নিজেদেরকে মেলে ধরে যে কন্টিনিউয়াসলি রান পাওয়া, সেটা ছেলে ক্রিকেটার হোক আর মেয়ে ক্রিকেটার হোক, তাহলে সেটা কিন্তু আসলে কখনোই ওইভাবে দেখা যায়নি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, গত ম্যাচে যেভাবে তেরে ফুরে রান করেছে সুপ্তা, রান করেছে হ্যাপি, মুর্শিদা খাতুন হ্যাপি, আসলে এই ম্যাচে যে তারা রান করতে পারবে ওইভাবে, সেটাও কিন্তু আসলে ওইভাবে গ্যারান্টি দিয়ে বলা যায় না। সুতরাং বাংলাদেশ যদি 200-র নিচে আয়ারল্যান্ডকে বেঁধে রাখতে পারে, তাহলে তাদের জন্য আসলে সুবিধাটা হবে। সকালের সেশন যেভাবে শুরু হয়েছিল, আমরা যেটা দেখতে পেয়েছি, আয়ারল্যান্ডের মেয়েরা কিন্তু আসলে বাংলাদেশের পথটাই অনুসরণ করতে চেয়েছিল, যে তারা আসলে আস্তে আস্তে ব্যাটিং গিয়ার আপ করবে। All time Roma. Taste it, love it. কিন্তু সেটা আসলে বাংলাদেশের স্পিনাররা, আমরা এক পর্যায়ে এসে দেখলাম যে তারা আসলে রানের রাশটা চেপে ধরলেন। শুরুর দিকে কিন্তু কিছুটা ভয়েরও ছিল যে আসলে আজকে 200 পার করে ফেলে কিনা আয়ারল্যান্ডের মেয়ে ক্রিকেটাররা। সেটা কিন্তু সেই রাশটা কিন্তু আসলে টেনে ধরেছে বাংলাদেশের স্পিনাররা। এখন দেখার বিষয় যে এই রাশ টেনে ধরার মাধ্যমে আসলে তারা কত দূর গিয়ে আয়ারল্যান্ডকে থামাতে পারে। আজকেও কিন্তু অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশের মেয়েরা, যেটা প্রত্যাশা করা হয়েছিল যে অন্তত আরও একজন পেসার নিয়ে তারা খেলবে, সেটা কিন্তু আসলে তারা করে। মারুফা আক্তারকেই তারা রেখেছে এবং বাকি সেই 6 জন স্পিনার, তার মধ্যে আসলে 4 জন স্পিন অলরাউন্ডার, 2 জন স্বীকৃত স্পিনার, সেই দলটা নিয়েই তারা আসলে খেলতে নেমেছে। সকালের সেশনে যদি আমরা যেটা দেখতে পেয়েছি যে বল কিছুটা স্লো আসছিল স্পিনারদের ক্ষেত্রে, এবং পেসার হিসেবে মারুফা আক্তার যথারীতি তিনি যে সুইংটা পেয়ে থাকেন সেটাই কিন্তু পেয়েছেন। আরও একটা পেসার যদি থাকতো তাহলে নিঃসন্দেহে মারুফার জন্য ভালো হতো, এবং বাংলাদেশও এতক্ষণে অন্তত দেখা যেত যে আয়ারল্যান্ড একদম শেষের পর্যায়ে চলে এসেছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ পাপন। সিরিয়ার অন্যতম দ্বিতীয় বড় শহর আলেপ্পোর অধিকাংশ এলাকা দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার রাতে SOHR জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী শহরের প্রায় অর্ধেকের বেশি অংশ দখলে নিয়েছে। এদিকে দখলকৃত এলাকা উদ্ধারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোতে পৌঁছানোর খবর পেয়েই আলেপ্পো এয়ারপোর্ট সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে সিরিয়া সরকার। গত কয়েক বছরে এটি বিদ্রোহীদের সবচেয়ে বড় অভিযান বলা হচ্ছে
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। 2016 সালে বিদ্রোহীদের আলেপ্পোকে থেকে সরিয়ে দেয় দেশটির সেনাবাহিনী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।